আচ্ছা, আমরা আজকে দেখব আমাদের যে ইউনিট 4 যেটা আমাদের চলছিল তার লাস্ট টপিকটা আমাদের বাকি আছে। লাস্ট টপিকটা কি না, লসেস ইন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড ইটস মিনিমাইজেশন। একটা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে কি কি ধরনের লস হয় সেগুলো জানতে হবে এবং কি করে সেই লসকে কম করানো যায় সেইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তো প্রথমে আমরা দেখবো যে একটা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লস কি কি হতে পারে। তো দেখো, the energy losses occur in process of supplying electricity to the consumer is due to technical and commercial reasons. লস দু ধরনের হতে পারে, টেকনিক্যাল লস হতে পারে এবং কমার্শিয়াল লস হতে পারে। The technical losses are due to the energy dissipated in the conductors, মানে কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয়, কন্ডাক্টরের মধ্যে একটা I স্কয়ার R লস হয়। তো সেই I স্কয়ার R লসের জন্য একটা পাওয়ার লস হচ্ছে, এটা হচ্ছে এনার্জি ডিসিপেটেড ইন দ্য কন্ডাক্টরস। আর কি ধরনের লস হয় না, ট্রান্সফরমার্স অ্যান্ড আদার ইকুইপমেন্টস ইউজড ফর ট্রান্সমিশন, ট্রান্সফরমেশন অ্যান্ড সাব ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, মানে বিভিন্ন ধরনের ট্রান্সফরমার ইউজ করা হয় পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের পারপাসে। তো সেই সমস্ত ট্রান্সফরমারগুলোর মধ্যে ইনহেরেন্ট কিছু লসেস থাকে, সেইগুলো হচ্ছে কি টেকনিক্যাল লসেসের মধ্যে চলে আসবে। These technical losses are inherent in the system and can be reduced to a certain level only. ঠিক আছে, এই যে সমস্ত লসগুলোর কথা বলা হলো, যার মধ্যে কিনা আমাদের যে কন্ডাক্টরের মধ্যে যে I স্কয়ার R লস হচ্ছে, কন্ডাক্টরের মধ্যে I স্কয়ার R লস, ঠিক আছে, অথবা ধরো I স্কয়ার R লস যেটা কন্ডাক্টরগুলোর মধ্যে হচ্ছে, এইটা হচ্ছে এক ধরনের ইনহেরেন্ট লস। আর হচ্ছে যে আমাদের ট্রান্সফরমারগুলোর মধ্যে আছে, ট্রান্সফরমার যেগুলো ইউজ হয় সেগুলোতে কি লস হয়, কপার লস হয় এবং কোর লস হয়। ঠিক আছে, ট্রান্সফরমার তার মধ্যে কিছু লসেস হয়, ট্রান্সফরমার লসেস বলে আমি ওটাকে ডিনোট করলাম, ট্রান্সফরমার লসেস। তো ট্রান্সফরমারের মধ্যে কিছু কিছু লস হয় যেটা হচ্ছে কিনা কপার লস অ্যান্ড কোর লস। তো এই যে সমস্ত লস, মানে I স্কয়ার R লসই হোক কন্ডাক্টরের মধ্যে অথবা ট্রান্সফরমারের লসগুলোই হোক, এগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয়। কিছু পরিমাণে লস কিন্তু থেকেই যাবে। আমরা যতই ইমপ্রুভমেন্ট করি, সুপার কন্ডাক্টর তো আর ইউজ করা যাবে না। সুপার কন্ডাক্টর ইউজ করলে তাতে না হয় লস হবে না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পারপাসে যে সমস্ত কন্ডাক্টর ইউজ করি তাতে কিন্তু একটা I স্কয়ার R লস থেকেই যাবে, এবং যত ইমপ্রুভ ডিজাইনের ট্রান্সফরমারই ব্যবহার করি না কেন তাতেও কিন্তু কিছু লস থাকবে। তো টেকনিক্যাল লসেস ইট অনলি ক্যান বি রিডিউসড আপ টু এ সার্টেন এক্সটেন্ট, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্তই সেটাকে কম করা যায়, তারপরে কিন্তু আর কম করা যাবে না। এছাড়া আর কি লস হয়, পিলফারেজ বাই হুকিং, মানে হচ্ছে বিদ্যুৎ চুরি, পিলফারেজ। নেক্সট হচ্ছে বাইপাসিং অফ মিটার্স। মিটার অনেক জায়গাতে কি থাকে, বাইপাস করা থাকে। ধরো এনার্জি মিটার কারোর বাড়িতে, এনার্জি মিটারের কি রকম থাকে কানেকশন, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার যদি আমরা দেখি তাতে দুটো, এটা ধরো একটা এনার্জি মিটার, তাতে দুটো, একটা লাইন ঢোকে একটা নিউট্রাল ঢোকে, ঠিক আছে, আবার এখান থেকে একটা লাইন ঢোকে আর একটা লাইন বেরোয় আর একটা নিউট্রাল বেরোয়, ঠিক আছে। L1 L2 আর ওইগুলো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ধরো এটা হলো লাইন, এটা হলো নিউট্রাল। তো ধরো এনার্জি মিটারের মধ্যে এরকম ঢুকলো, এখানে সব ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে, এনার্জি ডিসপ্লে হচ্ছে। এবার কেউ কি করলো, ধরো এই মানে ও মিটারের মধ্যে এমন কারচুপি করলো, তো মিটারের মধ্যে এমন কারচুপি করলো যে এই যেখানে ঢুকলো সেখান থেকেই হয়তো একটা লাইন টেনে নিল, আর এই নিউট্রালটাও এখান থেকে সে টেনে নিল বাড়ির মধ্যে, ঠিক আছে। এমন কারচুপি করে করলো ধরো, তাহলে কি হলো, মানে যেটা ঢুকলো সেটাই বেরিয়ে গেল, কোনোটাই এনার্জি মিটারের মধ্যে রেকর্ডেড হলো না। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কি বলা হয়, মানে বাইরে থেকে দেখলে মনে হবে যে মিটার প্রপারলি কানেকশন করা আছে, কিন্তু ভেতরে গিয়ে যদি ভালো করে দেখা হয় তাহলে কিন্তু দেখতে পাওয়া যাবে সে কিন্তু মিটারটাকে বাইপাস করে রেখেছে। এরকম আরো অনেক টেকনিক আছে যেগুলোর মাধ্যমে মিটারকে ওরা বাইপাস করে রাখে অনেকে, মিসক্রিয়েন্টরা, ঠিক আছে। তো এটাও এক ধরনের চুরি, বাইপাসিং অফ মিটার্স। এটা এক ধরনের লসের কারণ। আর একটা হচ্ছে ডিফেক্টিভ মিটার্স, ঠিক আছে। অনেকের বাড়িতে মিটার ডিফেক্টিভ থাকে,
মিটার খারাপ হয়ে যায়, কিন্তু সেই মিটার সহজে রিপ্লেস করা সম্ভব হয় না, কারণ মিটারের একটা স্কারসিটি থাকে। ঠিক আছে, এবার ধরো মিটার খারাপ হয়ে গেছে, এবং মিটার খারাপ হলে মানে মিটারের মধ্যে এনার্জি রেকর্ডেড হচ্ছে না। ঠিক আছে, মিটারের মধ্যে এনার্জিটা রেকর্ডেড হচ্ছে না, কিন্তু মানে বাকি যা লাইনটা নর্মাল আছে, মানে এই লাইনের থেকে যদি কিছু লোড চালাতে হয় লোড চলে যাবে, কিন্তু যেটা লোড চলবে সেই রেকর্ডিংটা এই মিটারের মধ্যে হচ্ছে না। তো তখন কি হচ্ছে, তখন প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে বিলটা হবে সেই বিলটা কি হিসাবে হবে, সেটা হবে অ্যাভারেজ বিল হিসাবে। অ্যাভারেজ বিল কি, ধরো তোমার এই সময় মিটারটা খারাপ হয়েছে, ঠিক আছে, এখন ধরো মিটার খারাপ অবস্থায় আছে এবং রিডিং নিতে এসে যারা দেখতে পেলো তারা মিটারে কোনো ডিসপ্লে পেলো না বা কোনো প্রবলেম পেলো, তখন কি হবে না আগের বছর এই সময়ে যে রিডিংটা হয়েছিল সেই রিডিংটা মিটারের বিল হিসাবে দেওয়া হবে। তো এক্ষেত্রে যদি কারোর মিটার অনেক দিন ধরে খারাপ থাকে, তারা যদি সেই ব্যাপারটা রিয়েলাইজ করে এবং তারপরে যদি সেটাকে মিস ইউটিলাইজ করে, মানে কি, ধরো কারোর অ্যাভারেজ বিলই হবে, সে জানে, এবার সে যত ইচ্ছা কনজামশন করতে শুরু করলো, তারপরেও তো তার অ্যাভারেজ বিলই হবে। ধরো তার অ্যাভারেজ বিল মানে গত বছর এই সময় হয়তো সে 100 কেডাব্লিউএইচ খরচ করেছিল 3 মাসে, কি 200 কেডাব্লিউএইচ খরচ করেছিল ধরো। এবার সে যখন জানে তার 200 কেডাব্লিউএইচ এরই বিল হবে, সে যদি 1000 কি 2000 কেডাব্লিউএইচ ও খরচ করতে পারে, তাহলেও তো তাকে 200 কিলোওয়াট কেডাব্লিউএইচ এরই বিল দিতে হবে। তো এটা হচ্ছে ডিফেক্টিভ মিটার থাকার একটা প্রবলেম। অনেক জায়গাতে ডিফেক্টিভ মিটার এটা থাকার জন্য কি হয়, অনেকে সেটাকে মিস ইউটিলাইজ করে দেয়। তো এটা একটা প্রবলেম, এটার জন্য লস হয়। নেক্সট কি, এরর ইন দা মিটার রিডিং অ্যান্ড এস্টিমেটিং আনমিটার্ড সাপ্লাই অফ এনার্জি আর দ্য মেইন সোর্সেস অফ কমার্শিয়াল লসেস। তো প্রথমে দেখতে হবে এররস ইন দা মিটার রিডিং। এই যে মিটারে যারা রিডিং নিতে আসে, এখন তো তোমরা দেখতে পাচ্ছ যে মিটারের একটা তারা ছবি তুলে নিচ্ছে। এই ছবি তোলার সিস্টেমটা আগে ছিল না। আগে কি হতো, আগে তারা আসতো, রিডিং নিয়ে চলে যেত, এবং অনেক ক্ষেত্রে কি হতো তাদের মিটার রিডিংটা ঠিক মতো হতো না। এখন যদিও সেই ইমেজ একটা থাকছে, মিটারের একটা ছবি তোলা থাকছে, তাতে করে অনেকটাই পরিমাণে এটা কম করা গেছে। এরর ডিউ টু দা মিটার রিডিং যেটা হচ্ছে সেটা কিন্তু অনেকাংশে অনেকটা কম করা গেছে, কিন্তু তাহলেও কিছু কিছু এরর তো এখনো থেকে যাচ্ছে, এবং তার জন্য এরর ডিউ টু মিটার রিডিং ইট ইজ এ কজ অফ কমার্শিয়াল লস। নেক্সট কি হচ্ছে, এস্টিমেটিং আনমিটার্ড সাপ্লাই অফ এনার্জি। অনেক জায়গাতে কি হয়, বিশেষত অনেক জায়গায় আমরা এরকম দেখি যে আনমিটার্ড এনার্জি দেওয়া হয়, মানে একটা, যদিও বর্তমানে এই রুল WBSEDCL এর এখন আর নেই, দেওয়ার নিয়ম নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পরিস্থিতির খাতিরে অনেক জায়গাতে এখনো পর্যন্ত এরকম আনমিটার্ড সাপ্লাই দেওয়া হয়। মানে ধরো কেউ একটা টেম্পোরারি কানেকশন চাইলো, টেম্পোরারি হয়তো বললো সে 1 কেডাব্লিউ লোড চালাবে, ঠিক আছে, তার একটা অনুষ্ঠান আছে, 1 কেডাব্লিউ লোডের জন্য সে অ্যাপ্লাই করে চলে গেল, তাকে একটা মিটারে সে বললো যে 3 দিনের জন্য আমি একটা কানেকশন নেবো, 3 ডেজ, সাপোজ 3 ডেজ, অথবা সে 5 ডেজের জন্য একটা সে কানেকশন নেবে। এবার কি হচ্ছে, এরকম আনমিটার পরিস্থিতিতে যদি তাকে কানেকশনটা দিয়ে দেওয়া হয়, সে এবার 1 কিলোওয়াট লোড চালাচ্ছে না 10 কিলোওয়াট চালাচ্ছে, সেটা কিন্তু ভেরিফিকেশন করে দেখাটা মুশকিল। এবার কেউ হয়তো 1 কিলোওয়াট বলে সে হয়তো 3 দিন 10 কিলোওয়াট চালিয়ে দিল। এবার তার কাছ থেকে যে রেটটা নেওয়া হবে, আনমিটারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেট আছে, বিশেষত পুজোর কানেকশন বা মেলা এই জাতীয় কানেকশনের ক্ষেত্রে একটা রেট একটা স্পেসিফাই করা আছে। সে ওই রেটটা হচ্ছে 270 টাকা পার কেভিএ। ঠিক আছে, 270 পার কেভিএ, এই একটা রেট পার ডে। এবার এই রেটে সে কানেকশনটা নিয়ে নিল, ঠিক আছে, কানেকশন নিয়ে হয়তো সে 10 কিলোওয়াট লোড বা 10 কেভিএ লোড সে 3 দিন ধরে চালালো, মানে সে টাকা দিল হয়তো 800 টাকা বা 810 টাকা, কিন্তু সে চালিয়ে নিল প্রায় 8000 টাকা, মানে যার প্রপার রেট অনুযায়ী তার 8000 টাকা দেওয়ার কথা ছিল। তো এই যে সমস্ত কানেকশন, টেম্পোরারি কানেকশন, বা অনেক জায়গায় এরকম এগ্রিকালচারাল কানেকশন, হয়তো যেগুলো কানেকশন সেগুলোকে হয়তো আনমিটার্ড ওয়েতে দেওয়া হচ্ছে। এবার সেখানে কি হচ্ছে, এস্টিমেট করতে গিয়ে ভুল হচ্ছে, এবং এই ধরনের ভুলের জন্য আলটিমেটলি লস কার হচ্ছে, আলটিমেটলি লস কিন্তু ডিস্ট্রিবিউশন কোম্পানির হচ্ছে। তো এইগুলো হচ্ছে এক একটা ধরনের রিজন। তার মানে আমরা কমার্শিয়াল লসেসের মধ্যে মেনলি বলতে পারি হুকিং, মিটার বাইপাসিং, ডিফেক্টিভ মিটার্স, মিটার রিডিং এ এরর, অ্যান্ড এস্টিমেটিং অফ দ্য আনমিটার্ড সাপ্লাই অফ এনার্জি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষত এটা তো আমরা ডোমেস্টিকের ক্ষেত্রে এখন ছবি তুলে বিলিং এর কথা বললাম, কিন্তু অনেক ক্ষেত্রে কি থাকে, হয়তো একটা মাঠের মধ্যে একটা STW কানেকশন, শ্যালো টিউবওয়েল কানেকশন, ঠিক আছে, মাঠের মধ্যে অনেক দূরে। এবার ধরো কোনো এজেন্সিকে নিয়োগ করা হয়েছে এই STW রিডিং গুলো তারা তুলে নিয়ে আসবে। এবার প্রচুর মাঠের মধ্যে অনেক সময় জল থাকে বা অনেক
জঙ্গল হয়ে থাকে, তারা কি করে, তারা মিটারের কাছে যায়ই না, তারা একটা অ্যাভারেজ বসিয়ে দিল হয়তো। তো এগুলো হচ্ছে ইমপ্রপার, এগুলো জাস্টিফাইড নয়। যদিও এগুলো রেকটিফাই করা উপায় আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম মিসক্রিয়েন্টরা করে থাকতে পারে, যে কারণে কিন্তু একটা প্রপার মিটার রিডিং হয় না। প্রপার মিটার রিডিং না হওয়ার জন্য কিন্তু একটা কি হয়, এরর দেখা দেয়, সিস্টেমের মধ্যে একটা এরর দেখা দেয়, এবং এররের মাধ্যমে কিন্তু আলটিমেটলি লস ডিস্ট্রিবিউশন কোম্পানির হয়। আবার কি না, এস্টিমেটিং অফ দ্য আনমিটার্ড সাপ্লাই, যেখানে আনমিটার্ড ওয়েতে কানেকশন দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু এরকম লসের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এই সমস্ত লসগুলো কি লস, এগুলো হচ্ছে কিন্তু অর্থনৈতিক লস, কমার্শিয়াল লস। ঠিক আছে, এগুলো হচ্ছে সমস্ত কিছু কমার্শিয়াল লস। এর আগের যে লসগুলো আমরা বললাম, এই লসগুলো, এগুলো কি লস ছিল, এগুলো ছিল সব টেকনিক্যাল লস। টেকনিক্যাল লস মানে হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে লস বা লাইনের মধ্যে যে আই স্কোয়ার আর লস, এগুলো হচ্ছে সমস্ত কিছু টেকনিক্যাল লস। টেকনিক্যাল লসকে কিন্তু কম করা একটা নির্দিষ্ট লেভেলের পরে সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু এই যে কমার্শিয়াল লস, দেখো কমার্শিয়াল লসগুলো কিন্তু সবকটাই কম করা পসিবল। মানে চুরিও তুমি রোধ করতে পারো, মিটার বাইপাসিং এর এগেনস্টে কেস দিয়ে বা সচেতন করে, মানুষকে সচেতন করে, পেনাল্টি আদায় করে, এইভাবে কিন্তু মানুষকে সচেতন করার মাধ্যমে এগুলোকে কম করা সম্ভব। ডিফেক্টিভ মিটারকে যতটা সম্ভব রিপ্লেস করা যেতে পারে, বা মিটার রিডিং এ যদি কোনো এরর থাকে সেগুলোকে যতটা সম্ভব কম করা যেতে পারে, কিংবা আনমিটার্ড মিটার যে কানেকশন সেগুলোকে না দিয়ে লস কিন্তু কম করা সম্ভব, কমার্শিয়াল লসকে। এবার হচ্ছে কি, when these commercial losses are added with the technical losses, it gives transmission and distribution loss। ঠিক আছে, যখন আমরা এই যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের যে লস, সেটার সঙ্গে টেকনিক্যাল লস এবং কমার্শিয়াল লসকে অ্যাড করছি, তখন যে টোটাল লসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টিএনডি লস। টিএনডি মানে হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লস। এবার আমরা দেখবো যে কমার্শিয়াল লসের মধ্যে যে কম্পোনেন্টগুলোর কথা বলা হলো, অর্থাৎ কিনা মিটার বাইপাস, পিলফারেজ, আনমিটার্ড পাওয়ার সাপ্লাই, এরর ইন দা মিটার রিডিং, এগুলো তো এক একটা পার্ট হয়ে গেল কমার্শিয়াল লসের ক্ষেত্রে। কিন্তু এটা ছাড়াও না আরেকটা কম্পোনেন্ট আছে। দেয়ার ইজ অ্যানাদার কম্পোনেন্ট অফ দ্য কমার্শিয়াল লস হুইচ ইজ অ্যাট্রিবিউটেবল টু দ্য নন রিকভারি অফ দ্য বিল্ড অ্যামাউন্ট হুইচ ইজ রিফ্লেক্টেড ইন দ্য কালেকশন এফিসিয়েন্সি। এটা ছাড়াও একটা লস আছে যেটাকে বলা হচ্ছে কি, কমার্শিয়াল লসেরই কম্পোনেন্ট এটা, যে মিটার রিডিং হচ্ছে, মিটারের রিডিং করা হচ্ছে, মিটারের বিলও রেজ করা হচ্ছে, কিন্তু সেই টাকাটা আদায় করা যাচ্ছে না কনজিউমারের কাছ থেকে, সেই টাকাটা ঠিকমতো করে রিকভার করা যাচ্ছে না। মানে ধরো একটা কোম্পানি, সেই কোম্পানি কোনো একটা কনজিউমারের কাছে, ধরো 100টা কনজিউমার আছে, সাপোজ একটা কোম্পানি আছে, সেই কোম্পানির আন্ডারে 100টা কনজিউমার আছে। ঠিক আছে, 100 নাম্বার অফ কনজিউমার। এবার 100 নাম্বার অফ কনজিউমারের ধরা যাক সবারই মিটার ঠিক আছে, এবং সবার মিটারের রিডিংও হচ্ছে, এবং সেই মিটার রিডিং এর মধ্যে দিয়ে প্রত্যেকে তাহলে বিল পে করতে হবে। কিন্তু দেখা গেল বাস্তবে 90 জন হয়তো বিল পেমেন্ট করলো, কি 95 জন হয়তো বিল পেমেন্ট করলো, 5 জন কিন্তু বিলটা পেমেন্ট করলো না। এই 5 জন কনজিউমার যারা ইলেকট্রিসিটিটা কনজাম্পশন করলো, অথচ তারা কিন্তু বিলটা পেমেন্ট করলো না। তাহলে এদের কাছ থেকে যে টাকাটা রিকভার করা গেল না, এটাও তো একটা ধরনের লস। তাহলে এই লসটা কিসের মধ্যে আসবে, মানে এই যে লস, এটাকে যদি আমাকে কম করতে হয়, তাহলে আমাকে কি বাড়াতে হবে, কালেকশন বাড়াতে হবে, বা কালেকশন করার এফিসিয়েন্সিকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে এই লসটা হচ্ছে কি আমার কালেকশনের সঙ্গে রিলেটেড। যত ভালো কালেকশন করতে পারবো তত এই লসটা কমে যাবে। তাহলে এই যে টিএনডি লস আমরা বললাম, টিএনডির মধ্যে কি ছিল, টিএনডির মধ্যে ছিল আমাদের টেকনিক্যাল লস এবং কমার্শিয়াল লস দুটোই। ঠিক আছে, দিস টিএনডি লস টুগেদার উইথ দ্য লস ইন দ্য collection efficiency, it gives us the aggregate technical and commercial loss। একে সংক্ষেপে বলা হয় এটি and সি লস। ঠিক আছে, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, এটি and সি লস। ইট ইজ দ্য এগ্রিগেটেড টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লস। এবারে আমরা দেখবো যে এই লসগুলোকে আমরা কি কি পদ্ধতিতে ক্যালকুলেশনটা করতে পারি। প্রথমে আমরা দেখবো যে টিএনডি লস কিভাবে। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, ডব্লিউবিসিডিসিএল সহজ অ্যাপের মাধ্যমে মানে যে মানে বিলটা পেমেন্ট করতে দেয়, সেখানে কিন্তু ওরা তো ধরুন আমি বিলটা পেমেন্ট করছি, আমাকে কিছু কমিশন দেয়, সে টাকাটা। সেটা তো কমিশন, তো ওটা তো ট্যারিফের মধ্যেই আছে। যখন আমি ট্যারিফ করিয়েছিলাম তখনই তো বলেছি যে ওর মধ্যে অনেক কিছু আছে অপশন, যে তুমি নির্দিষ্ট একটা ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করলে কমিশন পাবে। কমিশন না, ওটা হচ্ছে রিবেট। ঠিক আছে,
নেক্সট হচ্ছে তোমার যদি ই পেমেন্ট করো, মানে ওখানে অফিসে গিয়ে পেমেন্ট না করে কোনো যদি পেটিএম বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে কি হবে, তাহলে হয়তো একটা ডিসকাউন্ট দেবে 1%, ঠিক আছে, এগুলো থাকছে। এগুলো হচ্ছে ট্যারিফের মানে মধ্যেই ওটা আছে। লসের মধ্যে পড়ছে না? না না, ওগুলো লস নয়, ওগুলো তো তোমার কনজিউমারকে উৎসাহিত করছে যে কালেকশন, মানে ওকে কখন তোমাকে রিবেটটা দিচ্ছে, যখন তুমি ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করছো। ধরো তোমাকে তোমার সময় বলে দিয়েছে যে এই সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, তুমি যদি তার মধ্যে করো তবেই রিবেটটা পাবে। তো যত টাকা তুমি তাড়াতাড়ি তাদেরকে দেবে, তত তো কোম্পানির পক্ষে বেটার না। তো ওটাকে লসের মধ্যে ধরা চলে না, ওগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, যে কনজিউমারকে আরো বেশি আগ্রহী করে তোলা যে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বিলটাকে পেমেন্ট করো, ঠিক আছে, ওটা লস না। স্যার বলছি তারপরে এরা যে 3 মাসের বিল একসাথে করে, তো এখানেও স্যার ওদের একটা বিরাট লাভ থাকে তো, মানে না তিন না, এটাতে তিনটে এটাতে মাস। লাভ নেই, কিন্তু এটাতে কোথাও লাভ নেই। ধরো 3 মাসের বিল একবারে করছে, ঠিক আছে, প্রথম 102 ইউনিটের জন্য একটা নির্দিষ্ট ট্যারিফ নিচ্ছে, তো পরবর্তী 78-এর জন্য আর একটা নির্দিষ্ট রেটে ট্যারিফ নিচ্ছে। এবার যদি ধরো তোমাকে 3 মাসের যখন বিল করছে, তখনই কিন্তু প্রথম 102 ইউনিটটা সাপোজ 5 টাকা 26 পয়সা রেটে দিচ্ছে। কিন্তু যদি তোমাকে 3 মাসের বিল 3 মাসে না দিয়ে মাসের মাস দিত, তখন তো আর এটা 102 রাখতো না, না, তখন এটাও কমিয়ে তো 102/3 করে দিত। 102/3 মানে কত হচ্ছে, 34 হচ্ছে, 34 ইউনিট পর্যন্ত তুমি এই রেটে দিতে, ঠিক আছে, তখন কিন্তু রেটটাও তো সেই মতো ভ্যারি করে যেত, মানে আলটিমেটলি কিন্তু লাভ যাতে কনজিউমারের কিছু হতো না, ঠিক আছে। কিন্তু স্যার একটা লেখা পড়ছিলাম স্যার ওই ফেসবুকে না যে না, ওই ওটা 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 ভুল লেখা, ওটা তো ও তো জানে না, না, ও তো ধরো একজন অ্যাডভোকেট মনে হয় লিখেছে ওটা, ঠিক আছে, ওর তো ওই ব্যাপারগুলো অতটা আইডিয়া নেই যে এই ব্যাপারটা কি হচ্ছে। যাই হোক, মানে এটা কিন্তু আলটিমেটলি কোম্পানি কোনো প্রফিট করছে না, মানে এটা তখন এই স্ল্যাবটাকে কম কম করে দিতে হবে, 102-এর জায়গায় সেটাকে 34-এর স্ল্যাব। এবার মাসের মাস বিল হলে সবারই ভালো, কিন্তু সেটা হচ্ছে কি, মানে মাসের মাস রিডিং নিতে গেলে এত কনজিউমারের জন্য কত, মানে মিটার রিডার লাগবে বা কত একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে, না, সেটাও তো মুশকিল, এত হিউজ কর্মী লাগবে। হিউজ কর্মী লাগবে, এবং সেখানে মানে করাটা ডিফিকাল্ট। একটা অফিসের মধ্যে সাপোজ একটা অফিস, তাতে 50,000 তার বেশি কনজিউমার থাকতে পারে, ঠিক আছে, একটা অফিসের আন্ডারে। সেখানে মিটার রিডার হয়তো 7-8 জন, ঠিক আছে, 7-8 জনের পক্ষে 50,000 মিটার রিডিং নেওয়া, মানে প্রত্যেক মাসে মাসে করাটা তো অসম্ভব। 3 মাসে হলেও সেটা করাটা কঠিন হয়ে যায়, কিন্তু সেখানে মাসের মাস হলে কি করে করবে, তাই না? তো ব্যাপারটা আলটিমেটলি পরবর্তী ক্ষেত্রে কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত তো এটা 3 মাসের সিস্টেমই চলছে, এবং এটাতে যে খুব একটা মানে করা হচ্ছে, প্রফিট করা হচ্ছে তাও নয়। যদি এটাকে কম করে দেয়, মাসের মাস করে, তখন এই স্ল্যাবের পরিমাণটাও কিন্তু কমে যাবে। তখন হয়তো প্রথম 34 ইউনিট পর্যন্ত একটা নির্দিষ্ট রেটে দেবে 5 টাকা 26 পয়সা, পরবর্তী 78-এর জায়গায় হয়তো এটাকে 26 করে দেবে, 26 ইউনিট পর্যন্ত হয়তো তুমি 5 টাকা যত আছে 78 পয়সা ওই রেটে পাবে, বা এরকম করে দেবে, ঠিক আছে। আলটিমেটলি আমি যেটা বলছি যে টিএনডি অ্যান্ড এটিএনসি লস, এটা কিভাবে ক্যালকুলেট করবে। টিএনডি লস হচ্ছে কি না, 1 মাইনাস টোটাল এনার্জি বিল্ড ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম। এটা বোঝার চেষ্টা করো, টোটাল এনার্জি বিল্ড আর টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম মানে এটা কি। ধরো একটা জেনারেশন প্ল্যান্ট আছে, জেনারেশন থেকে চলে গেল, জেনারেশন থেকে এটা জেনারেশন ট্রান্সফরমার, ওটাকে দেখালাম না, ট্রান্সমিশন লাইন, এটা ট্রান্সমিশন লাইন থেকে চলে গেল কোথায়, ট্রান্সমিশন সাবস্টেশনে, ট্রান্সমিশন সাবস্টেশনে সেটাকে স্টেপ ডাউন করে দিল, ঠিক আছে, ট্রান্সমিশন সাবস্টেশনে স্টেপ ডাউন করলো, সেটা চলে গেল কোথায়, ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের বাসে কি করলো, ওটাকে নিল, ওটাকে নিয়ে ফার্দার ওটাকে স্টেপ ডাউন করলো, স্টেপ ডাউন করলো। ধরো এটা হলো আমার জেনারেশন, ঠিক আছে, এখানে একটা ট্রান্সফরমার দেখিয়ে দিই, না তো কনফিউশন হবে। ধরো এখানে জেনারেটর আছে বা অল্টারনেটর, অল্টারনেটর থেকে একটা জেনারেটর ট্রান্সফরমার থাকে যেটা স্টেপ আপ করে, ঠিক আছে, স্টেপ আপ করে ওটা দিয়ে দিল, বাসে দিয়ে দিল, সেখান থেকে ট্রান্সমিশন হলো, এটা হলো তোমার ধরো ট্রান্সমিশন সাবস্টেশন, এটা ধরো আমার ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, এবং ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে কি হচ্ছে, এটা হচ্ছে আমার, এটা কত কেভি, এটা হচ্ছে 33 কেভি লাইন, এটা ধরো আমার 132 কেভি লাইন, ট্রান্সমিশন লাইন। নেক্সট এটা হচ্ছে আমার 11 কেভি লাইন, 11 কেভি লাইনের পরে আবার কি থাকবে, 11 কেভি লাইনের থেকে আবার ওখানে পোল মাউন্টেড ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার ওটাকে সিঙ্গেল ফেজে কনভার্ট করে দিচ্ছে, এবং সেই সিঙ্গেল ফেজ যেটা পাওয়ার, সেই পাওয়ারটা আমার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ধরো এটা একটা কনজিউমার, এটা একটা কনজিউমার, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু কনজিউমার, এগুলো হচ্ছে সমস্ত কনজিউমার্স।
এবার মনে করো যে একটা টিএনডি লস আমরা কিভাবে ক্যালকুলেট করব, টোটাল এনার্জি বিল্ড বাই টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম। টোটাল এনার্জি ইনপুট কোথায় হলো, ইনপুটটা আমার কোথায় হয়েছে, এনার্জি ইনপুটটা আমার এই যে জেনারেটর বানিয়েছে, যেটা জেনারেটর থেকে যেটা আমার আলটিমেটলি এই যে ট্রান্সমিশন লাইনে যেটা ইনপুট হিসাবে দিচ্ছে জেনারেটর ট্রান্সফরমার থেকে, এইখানে অ্যাকচুয়াল আমার এনার্জি ইনপুটটা হলো। ঠিক আছে, এতটা এনার্জি সিস্টেমে ইনপুট হলো। ঠিক আছে, সেই এনার্জি যেটা ইনপুট হলো সেটা এই ট্রান্সমিশন লাইনে একটা লস হলো, এই ট্রান্সমিশন লাইনে একটা লস হলো, এই ট্রান্সফরমারে লস হলো, এই সাব ট্রান্সমিশন লাইন বা 33 কেভি লাইনে একটা লস হলো, আবার এই যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মানে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের যে পাওয়ার ট্রান্সফরমার সেখানে লস হলো, এই লাইনে লস হলো, আবার হচ্ছে এই সাবস্টেশনের একটা লস হলো মানে পোল মাউন্টেড যে ট্রান্সফরমার সেখানে লস হলো, আবার এই এলটি লাইন এখানেও লস হলো। তাহলে এতগুলো জায়গায় লস হলো। ঠিক আছে, আলটিমেটলি আমার এনার্জি ইনপুট ছিল এইটা, এই লস কেটে কেটে আলটিমেটলি এখানে কতটা পৌঁছালো, অনেক কম পৌঁছালো না, অনেক লস তো ওখানেই কেটে গেল। তারপরে এখানে আলটিমেটলি যে এনার্জিটা পৌঁছালো সেই এনার্জিটা আমি কি করলাম, মিটারের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে ধরো দিয়ে দিলাম। এই একটা বাড়ি, 4টে বাড়ি আছে ধরো, 4টে বাড়িতে আমি দিয়েছি। এবার 4টে বাড়িতে আমি যখন দিয়েছি মিটারে এনার্জি রিডিং হচ্ছে, এবং এই 4টে বাড়িতে যে রিডিং গুলো আমি পাচ্ছি সেগুলোকে আমরা যদি যোগ করে নিই, প্রত্যেকটা মিটারের যে রিডিং সেগুলোকে আমরা ধরো অ্যাড করলাম, একটা মিটারের রিডিং, দুটো মিটারের, সেকেন্ড মিটারের রিডিং, ঠিক আছে, থার্ড মিটারের একটা রিডিং অ্যান্ড ফোর্থ মিটারের একটা রিডিং, ধরো আমরা 4টে মিটারের রিডিংকে যোগ করলাম। যোগ করে আমরা কি পাবো, কত কেডব্লিউএইচ সেটা তো পেয়ে যাবো। 4টে মিটার বাড়িতে আছে, কত কেডব্লিউএইচ আমরা বিল করতে পারলাম সেটা তো জানতে পেরে যাবো 4টে মিটারের রিডিং থেকে। তাহলে এই যতটা কেডব্লিউএইচ আমি বিল করতে পারলাম, বা যতটা কেডব্লিউএইচ এর আমরা বিল করতে পারলাম এখান থেকে, সেইটাকে আমরা কাকে দিয়ে ভাগ করব, সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি টোটাল এনার্জি বিল্ড। যেটা আমরা এনার্জিটার বিল রেজ করতে পারলাম, মানে মিটারে রিডিং করেছি মানে কি বিল রেজ করতে পেরেছি, তো এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি টোটাল এনার্জি বিল্ড। সেটাকে আমরা কি দিয়ে ভাগ করছি না, টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম, মানে আমরা এইখানে কত কেডব্লিউএইচ ইনপুট দিয়েছিলাম, এটা হচ্ছে আমার কত কেডব্লিউএইচ ইনপুট, এটা হলো আমার কেডব্লিউএইচ ইনপুট কতটা দিয়েছিলাম সেইটা। আর এইটা হলো কি 4টে মিটারের রিডিং যেটা, সেটা হলো আমার কেডব্লিউএইচ বিল। ঠিক আছে, তার মানে এই যে আমরা কতটা বিল করছি সেটাকে আমরা কাকে দিয়ে ভাগ করছি না, কতটা এনার্জি ইনপুট দিয়েছিলাম সেইটা দিয়ে ভাগ করছি, এবং টোটাল যে জিনিসটা 1 থেকে বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাব, 1 মাইনাস টোটাল এনার্জি বিল মাইনাস ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি পাবো দেখো, 1 মাইনাস টোটাল এনার্জি বিল টোটাল এনার্জি বিল্ড ডিভাইডেড বাই কি হবে, টোটাল এনার্জি ইনপুট। তাহলে 1 মাইনাস টোটাল এনার্জি বিল্ড বাই টোটাল এনার্জি ইনপুট, তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি এরকম, আমরা যদি এটাকে কমন নিয়ে নিই, টোটাল এনার্জি ইনপুটটাকে যদি কমন নিয়ে নিই, সরি এটাকে ধরো আমরা কমন নিয়ে নিলাম, তাহলে উপরে কি পড়ে থাকবে, উপরে আমার পড়ে থাকবে হচ্ছে 1 মাইনাস 1 নয়, উপরেও আমার কি হয়ে যাবে তখন, উপরেও আমার হয়ে যাবে টোটাল এনার্জি ইনপুট উপরেও আমার হয়ে যাবে টোটাল এনার্জি ইনপুট মাইনাস হচ্ছে টোটাল এনার্জি বিল। এটা হবে কিনা, মানে এই উপরের জিনিস যেটা ছিল সেটাকেই আমি সিম্পলিফাই করে এটা লিখতে পারি, তো টোটাল এনার্জি ইনপুট মাইনাস টোটাল এনার্জি বিল বাই টোটাল এনার্জি ইনপুট। এবার এই যে আমার জিনিসটা টোটাল এনার্জি ইনপুট মাইনাস টোটাল এনার্জি বিল, এটাই অ্যাকচুয়ালি কি, এটাই হচ্ছে আলটিমেটলি আমার
টি এন্ড ডি লসেস, এটাই হচ্ছে আমার আলটিমেটলি লস ডিভাইডেড বাই ইনপুট। ঠিক আছে, লস ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি এটাই হলো আমার ইনপুট। তার মানে লস ডিভাইডেড বাই ইনপুট করলে আমরা আলটিমেটলি কি পাবো, একটা লসই পাবো। এটা হচ্ছে এই লসটাকে আমরা কি লস বলি না, এটাই হচ্ছে আমাদের টি এন্ড ডি লস। আর এটাকে 100 দিয়ে গুণ কেন করেছে, 100 দিয়ে গুণ করেছে কারণ পার্সেন্টেজে পেতে চাইছি তাই। ঠিক আছে, তো এটা একটা আমার টি এন্ড ডি লস হয়ে গেল। আর যে জিনিসটা আমি আগে বললাম যে এগ্রিগেট টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লস, যাকে সংক্ষেপে এটি অ্যান্ড সি লস বলে, সেটা হচ্ছে কি না 1 মাইনাস টোটাল রেভিনিউ কালেক্টেড বাই টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম। এটার ফর্মুলাটা দেখো, এটি অ্যান্ড সি লসের ফর্মুলাটা দেখো, এটি অ্যান্ড সি লস, এটা হচ্ছে কি 1 মাইনাস টোটাল রেভিনিউ কালেক্টেড টোটাল রেভিনিউ কালেক্টেড ডিভাইডেড বাই কি করেছে হচ্ছে টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম। টোটাল এনার্জি ইনপুট, আচ্ছা রেভিনিউ কালেক্টেডটা কি, রেভিনিউ কালেক্টেড মানে হচ্ছে কত টাকা কালেক্টেড, তাই না, কত টাকা আমরা কালেকশন করতে পারি, ডিভাইডেড বাই টোটাল, এটা কি বলেছে এনার্জি ইনপুট, মানে অ্যাকচুয়ালি আমাকে বলতে হবে এটা টোটাল এনার্জি ইনপুট না বলে যদি আমরা যদি এটা এরকম বলি যে টোটাল রেভিনিউ কালেক্টেড যেটা হলো মানে সেটা অ্যাকচুয়ালি কত এনার্জির সাপেক্ষে যদি আমরা কনভার্ট করে নিই, ধরো আমার টাকার হিসাবে একটা কালেকশন তো হলো, সেটাকে আমরা কত যে হিসাবে আমরা মানে কিনছি, ধরো এই যে জেনারেশন কোম্পানি তো বিক্রি করছে, পিডিসিএল যে আছে তারা তো অ্যাকচুয়ালি পাওয়ারটা তৈরি করে বিক্রি করছে, বাল্ক অ্যামাউন্ট অফ পাওয়ার তারা ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বিক্রি করছে। তো এবার তখন তারা যেটা বিক্রি করছে তার তো একটা সুনির্দিষ্ট রেট আছে, ধরো কত মেগাওয়াট আওয়ার সে বিক্রি করছে তার হিসাবে একটা সে বাল্ক অ্যামাউন্টের একটা রেট নিয়ে নেয়। এবার সেই কতটা ইনপুট এনার্জি ইনপুট দিচ্ছে সেটাকে যদি কত রেট মানে আমরা দেখি সেটাকে কত টাকা তাদেরকে দিতে হচ্ছে মাসে, সেটা দিয়ে ভাগ মানে সেইটাকে যদি আমরা কত এনার্জি ইনপুট সেটা দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো, অ্যাভারেজ একটা রেট তো আমরা পেয়ে যাবো পার ইউনিটের জন্য যেটা কিনতে হয় তখন কত টাকা রেট দিতে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবো। তো আলটিমেটলি টোটাল যে রেভিনিউ কালেকশনটা হবে মানে কনজিউমারের কাছ থেকে যে টাকাটা আলটিমেটলি কালেক্টেড হবে সেটাকেও আমরা কিসে কনভার্ট করে নিতে পারি, সেটাকেও আমরা আলটিমেটলি কত এনার্জি ওই টাকা দিয়ে পাওয়া যেত সেটা হিসাব করে নিতে পারবো। তো ধরো আমরা কনজিউমারের কাছ থেকে 500 টাকা পেলাম, ধরো এটা কনজিউমারের কাছ টোটাল কনজিউমারের কাছে কথার কথা ধরো 500 টাকা পাওয়া গেল, রুপিস 500 টাকা। এবার হচ্ছে আমরা জানি যে পার ইউনিট যে ইলেকট্রিসিটি যেটা ডিস্ট্রিবিউশন কোম্পানিকে কিনতে হয় তার রেট হলো সাপোজ 2 টাকা, ₹2 পার কেডব্লিউএইচ, ধরে নাও যে ₹2 পার কেডব্লিউএইচ রেটে তারা জেনারেশন কোম্পানির কাছ থেকে কেনে। এবার কত টাকা পাওয়া গেছে কনজিউমার গুলোর কাছ থেকে, আলটিমেটলি পাওয়া গেছে হচ্ছে 500 টাকা। তার মানে আমরা টোটাল রেভিনিউ কালেক্টেড যেটা হলো সেটা আমার 500 টাকা, সেটাকে যদি আমরা কেডব্লিউএইচ এর হিসাবে লিখি আমরা কি লিখতে পারি, কেডব্লিউএইচ এর হিসাবে লিখতে গেলে আমরা লিখতে পারি তো 500 ডিভাইডেড বাই 2, এত কেডব্লিউএইচ এর টাকা আমরা পেলাম, 500 ডিভাইডেড বাই 2 কেডব্লিউএইচ, এত কেডব্লিউএইচ মানে হচ্ছে আলটিমেটলি আমরা 250 কেডব্লিউএইচ এর টাকাটা পেলাম। আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম, ঠিক আছে, সাপোজ 250 কেডব্লিউএইচ এর টাকা পেলাম। মানে এইভাবে আমরা কি করতে পারি না এই উপরের যে কোয়ান্টিটি অর্থাৎ টোটাল রেভিনিউ কালেক্টেড সেটাকে আমরা কতটা এনার্জি আমরা আলটিমেটলি মানে পাচ্ছি, কতটা এনার্জির টাকা আমরা আলটিমেটলি কালেক্ট করতে পারছি সেইটা হিসাবটা পেয়ে যাবো। সেটাকে এবার কি দিয়ে ভাগ করছে না টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম ডিভাইডেড বাই হচ্ছে টোটাল কতটা ইনপুট সিস্টেমে দেওয়া হচ্ছে সেটা দিয়ে ভাগ, টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম। in the system, total energy input in the system। আলটিমেটলি তাহলে আমরা কি পেলাম এখান থেকে, টোটাল কত টাকার বিদ্যুৎ আমরা কনজিউমারের কাছ থেকে রেভিনিউ হিসাবে কালেক্ট করতে পারলাম ডিভাইডেড বাই কতটা এনার্জি আমরা আলটিমেট সিস্টেমের মধ্যে ইনপুট হিসাবে দিয়েছিলাম। 1 মাইনাস এটা করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এটি অ্যান্ড সি লস পেয়ে যাচ্ছি, এবং এটাকে আমরা কি দিয়ে গুণ করবো 100% দিয়ে, সবসময় 100% দিয়ে এটাকে গুণ করে দিতে হবে, ঠিক আছে, তবে পার্সেন্টেজ হিসাবটা পাওয়া যাবে। এবারে এটাকে আমরা টোটাল রেভিনিউ কালেক্টেড সেটাকে আবার আমরা কি দিয়ে ভাগ করে দিচ্ছি দেখো,
টোটাল রেভিনিউ কালেক্টেডটাকে একটা জিনিস দিয়ে ভাগ করছে, যে টোটাল এনার্জি বিল্ড এটা দিয়ে ভাগ করছে। টোটাল এনার্জি বিল্ড মানে কি? এটা হচ্ছে আমরা এই যে কতগুলো কানেকশন আমরা দেখালাম এখানে, এই যে এক্সাম্পলটা দেখানো হয়েছিল, এখানে চারটে বাড়িতে কানেকশন দেওয়া হয়েছিল। তো চারটে বাড়িতে কানেকশন মানে এই চারটে কেডব্লিউএইচ আমরা বিল করতে পেরেছি। তাহলে এই চারটে বাড়িতে যতটা কেডব্লিউএইচ আমরা বিল করতে পেরেছি, এটাই হলো কতটা টোটাল কেডব্লিউএইচ বিল। ঠিক আছে, তো একটা জিনিস টোটাল রেভিনিউ কালেক্টেড তাকে ভাগ করছে টোটাল এনার্জি কতটা বিল করেছে সেটা দিয়ে। গণিত কি করছে না, আবার উপরে তাহলে টোটাল এনার্জি বিলকে গুণ করতে হবে, কারণ নিচে আমরা এটাকে নিয়ে এসেছি মানে কি উপরেও এটাকে আমাকে আবার নিয়ে গুণ করতে হবে। টোটাল এনার্জি বিল ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট ইন দা সিস্টেম। ঠিক আছে, এবারে দেখো এখানে দুটো পার্ট হয়ে গেল। এইখান থেকে এইটুকু যে পার্টটা এখানে কি বলছে, টোটাল রেভিনিউ কালেক্টেড বাই টোটাল এনার্জি বিল, মানে কত টাকার বিল কালেকশন হচ্ছে সেই টাকা দিয়ে আমরা কত কেডব্লিউএইচ পেতে পারতাম, ডিভাইডেড বাই হচ্ছে আমরা কত এনার্জি অ্যাকচুয়ালি বিল করেছি। এমন তো নয় যে চারটে বাড়িতে আমি বিল করেছি মানে চারজনই টাকাটা ঠিক সময় দিয়ে দেবে, হয়তো তিনজন দিল একজন দিল না। তাহলে আমার ধরো 400 কেডব্লিউএইচ এর বিল হয়েছে চারটে বাড়ি থেকে, ভাব সাপোজ আমি এনার্জি রিডিং নিয়ে সাপোজ আমার 400 কেডব্লিউএইচ এর বিল আমি রেজ করতে পেরেছি। ঠিক আছে, বা 40 কেডব্লিউএইচ, ধরো আমি কথার কথা বলছি 40 কেডব্লিউএইচ আমি চারটে বাড়ি থেকে বিল করতে পেরেছি। এবার ধরো চারজনের মধ্যে তিনজন বিল দিল একজন দিল না, ধরা যাক তিনজনের বিল হয়ে 35 কেডব্লিউএইচ এর টাকা আমরা পেলাম। 35 কেডব্লিউএইচ এর টাকা পেলাম, কিন্তু একটা কনজিউমার হয়তো বিল পেমেন্ট করলো না, মানে 5 কেডব্লিউএইচ এর টাকা পাওয়া গেল না। তখন কালেকশন এফিসিয়েন্সি কত হবে? কালেকশন এফিসিয়েন্সি হবে কতটা কেডব্লিউএইচ এর বিল পেয়েছি 35 ডিভাইডেড বাই কতটা বিল করেছি 35 বাই 40। এটা হয়ে গেল কি, এই জিনিসটাকে আমরা বলবো কালেকশন এফিসিয়েন্সি, মানে যারা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করছে তাদের কালেকশন করবার এফিসিয়েন্সি কতটা, সেইটা হচ্ছে এইটা টোটাল রেভিনিউ কত কালেক্টেড হলো বাই টোটাল এনার্জি কতটা বিল করা হয়েছিল সেইটা। এবার হচ্ছে এই যে সেকেন্ড পার্টটা দেখতে পাচ্ছ, সেকেন্ড পার্টে কি আছে, সেকেন্ড পার্টে আছে টোটাল এনার্জি বিল্ড ডিভাইডেড বাই হচ্ছে টোটাল এনার্জি ইনপুট ইন দা সিস্টেম, মানে টোটাল সিস্টেমের মধ্যে কত এনার্জি ইনপুট হয়েছিল। এই যে এক্সাম্পল এখানে ইনপুট কোথায় হয়েছিল, এইটা ইনপুট হয়েছিল। আর টোটাল এনার্জি বিল কোথায় হলো, বিল হচ্ছে এই যে চারটে কেডব্লিউএইচ করে যতটা আমার বিল হলো সেইটা হলো টোটাল এনার্জি বিল। তাহলে আমরা বলতে পারি যে টোটাল কতটা কেডব্লিউএইচ বিল করতে পারা গেল ডিভাইডেড বাই টোটাল কতটা এনার্জি ইনপুট দেওয়া হয়েছিল। সেই যে দুটো রেশিও, এই রেশিওটাকে আমরা কি বলবো না, এটা হচ্ছে আমাদের বিলিং এফিসিয়েন্সি, কতটা বিল করার এফিসিয়েন্সি। মানে এর মধ্যে কি জুড়ে আছে, বিলিং এফিসিয়েন্সির মধ্যে আমাদের জুড়ে আছে হচ্ছে আমাদের টিএনডি লসটাও জুড়ে আছে। আলটিমেটলি এটা হলো আমাদের টিএনডি লসের সঙ্গে যুক্ত, বুঝতে পারছো। এটিএনসি লসের মধ্যে যে এই কম্পোনেন্টটা বিলিং এফিসিয়েন্সি, দিস পার্ট ইজ রিলেটেড টু দ্য টিএনডি লস, কারণ টিএনডি লসের মধ্যেই আমরা এটা পাই 1 মাইনাস টোটাল এনার্জি বিল বাই টোটাল এনার্জি ইনপুট ইন দ্য সিস্টেম। ঠিক আছে, তো আলটিমেটলি দিস পার্ট ইজ রিলেটেড টু দ্য টিএনডি লস। তার সঙ্গে অ্যাডিশনাল এই কম্পোনেন্টটা যুক্ত হচ্ছে যে কতটা রেভিনিউ কালেক্ট করতে পারছি ডিভাইডেড বাই কতটার এনার্জির আমরা বিল করতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই রেশিওটাকে বলা হয় কালেকশন এফিসিয়েন্সি, আর এই এফিসিয়েন্সিটাকে বলা হচ্ছে বিলিং এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এটিএনসি লস এটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কালেকশন এফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই বিলিং এফিসিয়েন্সি টোটাল মাল্টিপ্লাইড বাই 100%। এইভাবে আমরা কি পেতে পারি, টোটাল যে এগ্রিগেটেড টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লস এটা আমরা পেতে পারি। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন কোম্পানির ক্ষেত্রে খুব একটা ভাইটাল ফ্যাক্টর, এই এটিএনসি লস। ঠিক আছে, এমন অনেক আমাদের এরিয়া আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন অনেক এরিয়া আছে যেখানে হয়তো এটিএনসি লস সেটা হয়তো তোমরা দেখতে পাবে 80%। ঠিক আছে, 80%। এই কথার মানে কি, এটিএনসি লস 80% কথাটার মানে হচ্ছে এটা খুব ভালো জিনিস। এটিএনসি লস যদি বেশি হয় তাহলে ভালো না কম হলে ভালো, বলো। এটিএনসি লস কিন্তু যত কম হবে তত ভালো, লস যত কম হবে ততই ভালো না। তো আলটিমেটলি 80% যদি কোনো জায়গার এটিএনসি লস হয়, কথাটার মানে হচ্ছে যে আলটিমেটলি 100 টাকার বিদ্যুৎ কিনে 20 টাকার বিদ্যুতের বিল রিকভার করা যায়, বাকি 80 টাকা লস হয়ে যায়। ঠিক আছে, তো বুঝতেই পারছো অনেক জায়গাতে হয়তো এখনো 80% লস আছে। ঠিক আছে, তার মানে যত এই লসটা কমবে তত হচ্ছে কোম্পানির পক্ষে বেটার। এবং ওভারঅল যদি ওয়েস্ট বেঙ্গলের হিসাবে আমরা দেখি, ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের হিসাবেও কিন্তু এই লস আমি গত বছরের পর্যন্ত জানতাম এটা হচ্ছে 28%। ঠিক আছে, টোটাল ওয়েস্ট বেঙ্গলের হিসাবে, মানে কি টোটাল ওয়েস্ট বেঙ্গলে
WBSEDCL যত টাকার বিদ্যুৎ কেনে 100 টাকার বিদ্যুৎ কিনলে 72 টাকা রিকভার করতে পারে, 28 টাকার বিদ্যুৎ কিন্তু রিকভার করা যায় না। ঠিক আছে, তার মানে এই 28 টাকার লস হয়, 100 টাকায় 28 টাকা লস হয়। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কিন্তু খুব ভাইটাল ফ্যাক্টর, এবং যত চেষ্টা করতে হবে এই AT&C লস এটাই কিন্তু যতটা সম্ভব কম করার চেষ্টা করতে হবে। তার জন্য বিভিন্ন প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো মেথডস টু ইমপ্রুভ দ্য ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লস এর মধ্যে কি কি আছে না, রিকন্ডাক্টারিং অফ দ্য লাইনগুলোকে রিকন্ডাক্টারিং করতে হবে। রিকন্ডাক্টারিং করলে কি হবে, রিকন্ডাক্টারিং দ্য লাইনস উইথ লার্জার সাইজ কন্ডাক্টর উইল ইনক্রিজ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। যত মোটা তার আমরা ব্যবহার করব তত ক্রস সেকশনাল এরিয়া বেশি হবে, এবং ক্রস সেকশনাল এরিয়া বেশি হলে আমরা জানি যে তার রেজিস্ট্যান্সটা কমে যাবে। রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে কি কমে যাবে, I2R লস কমে যাবে। I2R লসটা কমে যাবে এবং তার মাধ্যমে কি লস কমবে, আলটিমেটলি আমাদের যে টেকনিক্যাল লস আছে টেকনিক্যাল লসটা কিন্তু কমবে। ঠিক আছে, তাহলে রিকন্ডাক্টারিং একটা প্রসেস হতে পারে যেখানে আমাদের ধরো 100 স্কোয়ার mm এর তার আছে, ACSR কন্ডাক্টর, সাপোজ সেখানে 150 স্কোয়ার mm এর তার লাগাও। যেখানে আমাদের 30 স্কোয়ার mm এর তার দিয়ে চলছে সেখানে সাপোজ 50 স্কোয়ার mm এর তার লাগাও। তো রিকন্ডাক্টারিং করলে একটা পসিবিলিটি থাকে যে ট্রান্সমিশনের যে টেকনিক্যাল লস বা ডিস্ট্রিবিউশনের যে টেকনিক্যাল লস সেটাকে কিছুটা কম করা যাবে। নেক্সট হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট ট্রান্সফরমার ইনকর্পোরেট করা যায়। এনার্জি এফিশিয়েন্ট ট্রান্সফরমার মানে দেখেছো মেটাল গ্লাস বা অ্যামোরফাস মেটাল কোর ট্রান্সফরমার, সেই ধরনের যদি ট্রান্সফরমার আমরা ইউজ করি তাতে কি হয় না, তার হচ্ছে এনার্জি এফিশিয়েন্সি অনেক বেটার। এনার্জি এফিশিয়েন্সি অনেক বেটার মানে কি, তাতে হচ্ছে কোর লসের পরিমাণটা অনেক কম হয়। তো এই ধরনের ট্রান্সফরমার ব্যবহার করলে ইনিশিয়াল যে ক্যাপিটাল কস্ট সেটা হয়তো বেশি হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু সিস্টেমের যে ওভারঅল টেকনিক্যাল লস সেটা কিন্তু অনেকটাই কম করা সম্ভব হবে। নেক্সট হচ্ছে কি, ইনক্রিজিং দ্য হাই ভোল্টেজ টু HV রেশিও অফ দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেটা আছে সেই নেটওয়ার্কের মধ্যে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ এই রেশিওটাকে যতটা সম্ভব ইমপ্রুভ করতে হবে। আমি আগের দিনও এটা এক্সপ্লেন করেছি যে যত আমাদের হাই ভোল্টেজ কন্ডাক্টর বেশি থাকবে তার মানে কি, তাতে কারেন্ট তত কম যাবে, এবং যত কারেন্ট কম যাবে I2R লস তত তাতে কম হবে, এবং ন্যাচারালি কি হবে, টেকনিক্যাল লস কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে এটা একটা প্রসিডিওর যে ইনক্রিজিং দ্য HV to LV রেশিও ইন দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। নেক্সট কি, ইনক্রিজিং দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সিস্টেম। পাওয়ার ফ্যাক্টর বাড়ালেও কিন্তু সিস্টেমের T&D লসটা কমে যায়। এর কারণ কি, যত পাওয়ার ফ্যাক্টর বেশি হবে, সেম অ্যামাউন্ট অফ পাওয়ার যদি আমাদের ক্যারি করতে হয়, আমরা পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে পাওয়ারের রিলেশন কি জানি, P মানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার যদি P হয় আমরা কি জানি, P = হচ্ছে √3 থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে VL/IL ইন্টু cos phi, তাই তো, VL/IL ইন্টু cos phi অ্যাক্টিভ পাওয়ার থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে। এবার হচ্ছে আমাদের যদি পাওয়ার ফ্যাক্টরটা আমরা ইমপ্রুভ করে দিই, মানে কি cos phi-টাকে যদি আমরা বাড়িয়ে দিই, যদি আমরা এই cos phi জিনিসটাকে বাড়াতে পারি তাহলে আলটিমেটলি কি হবে, সেম অ্যামাউন্ট অফ পাওয়ারই ধরো আছে, P-টা ধরো কনস্ট্যান্ট আছে, এটা ধরো কনস্ট্যান্ট, যদি আমরা পাওয়ার ফ্যাক্টর বাড়াই তাহলে ভোল্টেজ যদি ফিক্সড রাখতে পারি, ভোল্টেজটা ধরো আমরা ট্যাপ চেঞ্জার ইউজ করে ফিক্সড রেখে দিলাম, তাহলে আলটিমেটলি কমবেটাকে, কমবে হচ্ছে আমাদের কারেন্টটা আমার কমে যাবে। কারেন্ট কমে গেলে কি হবে, কারেন্ট কমে গেলে আমাদের I2R লসটা কমে যাবে। সুতরাং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করেও কিন্তু একটা টেকনিক যার মাধ্যমে আমরা সিস্টেমের যে I2R লস সেটা কমাতে পারি এবং তার মাধ্যমে সিস্টেমের টেকনিক্যাল লসটাকে কম করতে পারি। নেক্সট হচ্ছে কি, রাইট সাইজিং অফ দ্য ট্রান্সফরমার। ট্রান্সফরমার আমাকে রাইট সাইজের সিলেকশন করতে হবে, মানে যেখানে আমরা ট্রান্সফরমার ইনস্টল করি না কেন দেখতে হবে ট্রান্সফরমারটা যেন তার একটা সুনির্দিষ্ট পার্সেন্টেজ অফ লোডিং এ চলে। সাপোজ আমরা কি জানি, একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ধরা যাক 75 থেকে 80%, এরকম পার্সেন্টেজ অফ লোডিং এর মধ্যে যদি চলে তার এফিসিয়েন্সি সর্বশ্রেষ্ঠ হয়। ঠিক আছে, তাহলে চেষ্টা করতে হবে আমরা ট্রান্সফরমারগুলোকে এমন ভাবে ইনস্টল করব যাতে করে সমস্ত ট্রান্সফরমারই একটা এইরকম লোডিং এর মধ্যে চলে, এর থেকে বেশি লোডিংও না চলে, এর থেকে কম লোডিংও না চলে। এক্স্যাক্টলি হয়তো সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে যাতে ট্রান্সফরমারের লোডগুলোকে এই লেভেলে মেনটেন করা যায়। যদি ট্রান্সফরমার আন্ডার লোডিং এ চলে, ধরো ট্রান্সফরমারের যা ক্যাপাসিটি তার 20% লোডিং এ চলছে, তাহলে কি ক্ষতি আছে? ক্ষতিটা এটাই, ট্রান্সফরমারের যা কোর লস হওয়া সেটা তো হতেই থাকবে, সেটাকে তো 24 ঘন্টা লসটাকে বন্ধ করা যাবে না, সেটা হতে থাকলো। অথচ আমরা ট্রান্সফরমারের মাধ্যমে যতটা ম্যাক্সিমাম কারেন্ট ক্যাটার করতে পারি তার মাত্র 20%ই আমরা করতে পারছি এখানে।
তার 20% দরকার পড়ছে। মানে আমরা একদিকে তো বেশি টাকার ইনভেস্টমেন্ট করছি প্রথমে বড় ট্রান্সফরমার কিনতে গিয়ে, এবং দ্বিতীয়ত সেই বড় ট্রান্সফরমারের কোর লসটাকে আমরা উইথস্ট্যান্ড করে যাচ্ছি। সুতরাং এটা ঠিক নয়। চেষ্টা করতে হবে যে যে সমস্ত জায়গায় আমরা ট্রান্সফরমার বসাবো সেই জায়গার লোডটাকে প্রপারলি সার্ভে করতে হবে, এবং লোড অনুযায়ী সেখানে এক্সাক্ট রেটিং এর ট্রান্সফরমার আমাদেরকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, এটা হলো একটা রাইট সাইজিং অফ দ্য ট্রান্সফরমার। সাপোজ কোথাও একটা কানেকশন চাওয়া হয়েছে, কানেকশনের জন্য সাপোজ লোড ডিমান্ড হচ্ছে সে আমাদের বললো যে 30 কেভিএ লোড ডিমান্ড। ঠিক আছে, 30 কেভিএ লোড আমাদের কাছে চাইলো। ঠিক আছে, তো 30 কেভিএ যদি লোড চাই আমরা কি করব সেক্ষেত্রে? 30 কেভিএ লোড ডিমান্ড যদি কোনো কনজিউমার করে তাকে আমাকে তার নিয়ারেস্ট যে হায়ার রেটিং এর ট্রান্সফরমার আছে সেটাই দিতে হবে। 63 কেভিএ এর একটা ট্রান্সফরমার আমাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমি তো সেখানে 100 কেভিএ ইনস্টল করতে যাব না, আমি সেখানে তার কাছাকাছি যে রেটিং এর ট্রান্সফরমার, কারণ 25 তারপরে হচ্ছে 63, তো 25 কেভিএ তো দিয়ে এটা চলবে না, তার জন্য এখানে 63 কেভিএই লাগাতে হবে। আবার যদি ধরো এখানে আমাকে 60 কেভিএ রেটিং এর কোনো একটা কনজিউমার ডিমান্ড করে, 60 কেভিএ যদি কারোর লোড ডিমান্ড হয়, সেখানেও কিন্তু আমরা 63 কেভিএ না করে সেখানে কিন্তু আমাদের 100 কেভিএ করা উচিত। কারণ হচ্ছে 63 কেভিএ দিয়ে যদি আমরা 60 কেভিএ কে চালাই তখন কিন্তু সেটার পার্সেন্টেজ অফ লোডিংটা কিন্তু খুব মার্জিনাল হয়ে যাবে, প্রায় 90% লোডিং এ চলবে, সেটাও ঠিক নয়। তো চেষ্টা করতে হবে যে এক্সাক্ট যেটা রেটিং এর ট্রান্সফরমার, যেটা হচ্ছে নেক্সট হায়ার, এবং পার্সেন্টেজ অফ যেটা আমাদের লোডিং সেটা যেন এই রেঞ্জের মধ্যে থাকতে পারে, এটাকে ম্যাক্সিমাম আমাদেরকে এফোর্ট দিতে হবে। তো নেক্সট হচ্ছে কি রিডিউস দ্য পিলফারেজ। পিলফারেজ মানে হচ্ছে কি হুকিং বা মিটার বাইপাস, প্রপার নট মিটার রিডিং, এই সমস্তগুলো এগুলোকে যতটা সম্ভব কম করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য কি করতে হবে না, এফোর্টস যথেষ্টভাবে নিতে হবে যাতে করে ইলেকট্রিসিটির যে পিলফারেজ বা মিটার বাইপাস এই ঘটনাগুলো যতটা সম্ভব কম করা যায়, এবং এর মাধ্যমে টিএনডি লস যেটা আছে সেই লসটাকেও যতটা সম্ভব কম করা যায়। তো এই সমস্ত টেকনিকগুলোর কথা বলা হলো যে দিস আর দ্য মেথডস টু ইমপ্রুভ দ্য ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লস ইন দ্য সিস্টেম। বলো। বলছিলে? স্যার হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। বলছিলাম স্যার মানে ধরুন WBSCTCL 100 টাকা বিক্রি হচ্ছে, তাহলে ওদের লাভটা কি করে হচ্ছে? লাভ হচ্ছে কোথায়? লস হচ্ছে তো 28%। হচ্ছে না তো, এতটা লস হচ্ছে, মানে যতটা মানে এটাই তো AT&C লস। ঠিক আছে, লাভ হচ্ছে তোমার কোথায় বলেছে? লাভ তো হচ্ছে না। ঠিক আছে, আর কারো কিছু ডাউট আছে? ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ডিসকাশন করলাম। পরবর্তী ক্ষেত্রে মানে এই নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, ইউনিট 5। ইউনিট 5 এর মধ্যে কি আছে? এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, এনভায়রনমেন্টের সঙ্গে রিলেটেড এই হচ্ছে একটা টপিক। স্যার বলছি ওই কোশ্চেন গুলো সেই মানে তো আপনি সেই অনেকগুলো কোশ্চেন একসাথে লিখেছিলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ওই কোশ্চেনটার একটু একটু দিয়ে দিন, মানে ওই লিঙ্কটা একটু দিয়ে দিন। কোশ্চেন গুলো তাহলে একটু রেডি করে রাখতাম আর কি। কোশ্চেন গুলো লিঙ্ক না, কোশ্চেনটা আমি দিয়েছিলাম, ওটা কিসে দিয়েছিলাম? পিডিএফ দিইনি আমি? এসআরএস ডট একটা বই আপলোড করেছেন, সেই বইয়ের লাস্টে আছে কোশ্চেনগুলো। ও হ্যাঁ, ওই একটা যেটা আমি পিডিএফটা আপলোড করেছিলাম তার লাস্টের দিকে পেয়ে যাবেন, তারই লাস্টে আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে মিটিং ক্লোজ করছি। ভিডিওটাতে একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ বলো। হ্যাঁ আগের দিনে ভিডিওটা দেখছিলাম তখন আপনি বললেন না যে ট্যাপ চেঞ্জার যেটা ইউজ করা হয় বিভিন্ন ট্রান্সফর্মার বিভিন্ন রকম হয়, হ্যাঁ তো হ্যাঁ ট্যাপ চেঞ্জারে কি রকম কি ভোল্টেজ লেভেলে, যেটা আপনি আগের দিন করলেন যে 33,000 ভোল্ট যদি হয়, একটা 34,850 করলেন, একটা হ্যাঁ হ্যাঁ 33,850, হ্যাঁ। এটা কিভাবে ডিসাইড হয় যে কত এটা ভোল্টেজ যারা লেভেলে? ডিজাইনার যারা আছে তারাই ডিসাইড করবে। ঠিক আছে, ওটাতে ওরকম ছিল 34,000 থেকে 31,000 পর্যন্ত ছিল, কিন্তু এমন অনেক
মানে ট্রান্সফরমারও আছে, সেখানে হয়তো তোমার 34,000 থেকে শুরু করে এদিকে 29,000 পর্যন্ত চলে আসতে পারে, ঠিক আছে। তো জেনারেলি হচ্ছে যা ওই যা ভোল্টেজ রেটিং তার হচ্ছে তোমার 5 থেকে 7%, ঠিক আছে, 5 to 7% পর্যন্ত ভ্যারি করা যায়, ঠিক আছে। এগুলো কি স্ট্যান্ডার্ড থাকে ভ্যালুগুলো যেগুলো আপনি ভোল্টেজ লেভেলটা বলছেন? হ্যাঁ, ওগুলো একটা স্ট্যান্ডার্ড মানে কোম্পানি স্পেসিফিক আর কি, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার কোম্পানি, ধরো একটা তোশিবা একটা কোম্পানি ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারার, তাদের যত 10 MVA ট্রান্সফরমার আছে তাদের ক্ষেত্রে, বা 6.3 MVA ট্রান্সফরমার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখতে পাবে সমস্ত ট্রান্সফরমারেরই কিন্তু ট্যাপ চেঞ্জারের ওই ভোল্টেজগুলো স্পেসিফাইড আছে, ঠিক আছে। ঠিক আছে। কোনো ডিজাইন যখন করবে ট্রান্সফরমার ডিজাইনের মধ্যেই ওই ট্যাপ চেঞ্জারের ডিজাইন ওর মধ্যেই থাকে, ঠিক আছে।